একবার চিন্তা করো তো, পৃথিবী থেকে 14 কোটি মাইল দূরের মঙ্গল গ্রহে তুমি একা আটকা পড়ে গিয়েছো। সম্পূর্ণ গ্রহটিতে একমাত্র তুমি ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। ব্যাপারটা ভেবেই যেন গা শিউরে ওঠে, তাই না? ঠিক এমন কিছুই ঘটে মার্ক নামের এই অ্যাস্ট্রোনটের সাথে, যে কিনা এক মিশনের দরুন আটকা পড়ে যায় মঙ্গল গ্রহে। তার কাছে ছিল না পর্যাপ্ত পরিমাণ খাবার কিংবা পৃথিবীর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম। একটা ছোট ভুল মানেই নিশ্চিত মৃত্যু। তাহলে কিভাবে সে এখান থেকে পৃথিবীতে ফিরে যাবে? সে কি আদৌ পারবে নীরব প্রাণহীন এই গ্রহে একা সার্ভাইভ করতে, নাকি মঙ্গলই হয়ে যাবে তার শেষ ঠিকানা? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর জানাতেই আমি সামিয়া হাজির হয়ে গেলাম এক মাস্টারপিস সাইফাই মুভি দ্য মার্টিনের এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে আজকে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা মঙ্গল গ্রহের একটা পাথুরে অংশ দেখতে পাই। সময়টা তখন 2035 সাল। মানুষ ততদিনে মঙ্গল গ্রহে পাড়ি জমিয়েছে। অ্যারিস 3 নামের এমন একটা মিশনে এই গ্রহে এসেছিল নাসার একদল অভিযাত্রী। 30 দিন মেয়াদের এই মিশনটার আজ 18তম দিন। এই দিনে নাসার স্পেসশিপ হার্মিস থেকে কয়েকজন অ্যাস্ট্রোনট নিচে নেমে আসে। তারা সবাই মিলে রিসার্চের জন্য কিছু স্যাম্পল জোগাড় করছিল। তবে হঠাৎ মিশন কন্ট্রোল থেকে তাদের জানানো হয় খুব দ্রুতই একটা ঝড় আসতে যাচ্ছে। মঙ্গল গ্রহের এই বালুময় ঝড়গুলো খুব দ্রুত গতিতে এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। তাই কমান্ডার লুইস তার সঙ্গীদের পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য রেডি হতে বলে, কারণ তীব্র এই ঝড়ে তাদের স্পেসশিপটি টিকে থাকতে পারবে না। তাই মিশন এখানেই শেষ করে তারা পৃথিবীতে ফেরার জন্য রেডি হয়। ততক্ষণে সেই তীব্র ঝড়টা তাদের উপর দিয়ে পাস হতে থাকে। চারদিকে তখন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। এই প্রচণ্ড বাতাসের মধ্যেই নভোচারীরা একে একে স্পেসশিপে উঠে আসে। তবে হঠাৎ কাছ থেকে স্পেসশিপের একটা অ্যান্টেনা এসে আঘাত হানে বোটানিস্ট মার্ক ওয়াটনির গায়ে। কিছু বুঝে ওঠার আগেই এই আঘাত তাকে অনেক দূরে ছিটকে দেয়। এমন তীব্র আঘাতের পর তার স্যুটটাও ড্যামেজ হয়ে যাওয়ারই কথা। তবুও কমান্ডার লুইস তাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে। তবে কোনোভাবেই তাকে খুঁজে না পেয়ে সবাই ধরেই নেয় যে সে আর বেঁচে নেই। তাই সবাই উপরে উঠে আসার পর লুইসও স্পেসশিপে উঠে আসে। এরপর তার নির্দেশে সেই স্পেসশিপ মঙ্গল গ্রহ ছেড়ে পৃথিবীর দিকে রওনা হয়। এদিকে এই ঘটনার পর নাসার ডিরেক্টর স্যান্ডার্সও সবাইকে মার্কের মৃত্যুর খবরটা দেয়। তবে পরের সিনেই আমরা দেখতে পাই সে আসলে বেঁচে ছিল, যদিও এই আঘাতটা তাকে বেশ খারাপভাবে আহত করে দিয়েছে। তবুও এখনও সে বেঁচে রয়েছে। ঝড় থামার পরেই স্যুটে থাকা অ্যালার্ম বেজে উঠলে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার পেটে একটা লোহার টুকরো ঢুকে গিয়েছে। সেই অবস্থাতেই সে কোনোভাবে তাদের বেস ক্যাম্পে ফিরে আসে। এই ক্যাম্পটাকে স্থায়ীভাবে মিশনের সুবিধার্থে মঙ্গলের মাটিতে বানানো হয়েছিল। ক্যাম্পে ফিরে আসার পর মার্ক তার পেট থেকে অনেক কষ্টে লোহার টুকরাটি বের করে। এরপরও ছোটখাটো একটা টুকরো তার পেটেই থেকে গিয়েছিল। এবার সে নিজেই একটা আয়না ব্যবহার করে নিজের ছোটখাটো একটা সার্জারি করে। প্রচণ্ড কষ্ট সহ্য করে সে পেট থেকে ছোট টুকরোটি বের করে নেয়। এরপর সে নিজেই নিজের ক্ষতস্থান স্টিচ করে। ক্যাম্পের ভেতর অক্সিজেন সাপ্লাই থাকায় স্যুট ছাড়াই সেখানে থাকা যায়। তাই ক্ষতস্থান সেলাই করার পর মার্ক প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর সে কম্পিউটার স্ক্রিনের সামনে এসে একটা ভিডিও রেকর্ড করে। যদি সে মারা যায় তাহলে এই ভিডিও তার একটা স্মৃতি হয়ে থেকে যাবে। সে জানে যে এখন পৃথিবীতে যোগাযোগ করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ সবাই ইতিমধ্যেই তাকে মৃত বলেই ধরে নিয়েছে। তাছাড়া যোগাযোগ করা সম্ভব হলেও পরবর্তী মার্স মিশন ছাড়া তাকে উদ্ধার করা সম্ভব হবে না। আর সেই পরবর্তী স্পেসশিপ এখানে ল্যান্ড করবে ঠিক 4 বছর পর। কাজেই এই 4 বছরে যদি 1 মিনিটের জন্য এই ক্যাম্পে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয় তবে সে তাৎক্ষণিক মারা যাবে। এছাড়া একসময় খাবার কিংবা পানির অভাবও দেখা দেবে। তাই মার্ক তার সামনে মৃত্যু ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। তবে সে তখনই হাল ছেড়ে দেয় না। সে এই 4 বছর ধরে সার্ভাইভ করার জন্য কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। তখন সে প্রথমে তাদের সমস্ত ফুড সাপ্লাই চেক করে দেখে। সেখানে মোট 6 জন ক্রুর জন্য 60 দিনের মতো খাবার রাখা ছিল। মার্ক হিসাব করে দেখে যে সে এই খাবার দিয়ে প্রায় 1 বছরের মতো চালিয়ে নিতে পারবে।
অর্থাৎ এখন তাকে বাকি ৩ বছরের খাবার জোগাড় করার চিন্তা করতে হবে। আর সৌভাগ্যবশত সে নিজেই একজন বোটানিস্ট। তার উদ্ভিদ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে সে মঙ্গলের বুকেই চাষাবাদ করার সিদ্ধান্ত নেয়। ক্যাম্পের বাইরে অক্সিজেন স্বল্পতা, রেডিয়েশন আর তীব্র উত্তাপের কারণে চাষাবাদ সম্ভব নয়। তাই সে ক্যাম্পের ভেতর চারদিকে প্লাস্টিক র্যাপিং করে নেয় যাতে আর্দ্রতা ধরে রাখা যায়। এরপর সে একটা রোভারকে ট্রলির মতো ব্যবহার করে বাইরে থেকে মাটি নিয়ে আসে। এরপর সে ক্যাম্পের ভেতর মাটিগুলোকে বিছিয়ে একটা বীজতলা বানিয়ে নেয়। তারপর মানব বর্জ্য আর পানি ব্যবহার করে সে সারও তৈরি করে ফেলে। ক্যাম্পের ভেতর বেশ কিছু আলুর বীজ রাখা ছিল। সে ওই বীজগুলোকে সার মিশ্রিত করে মাটিতে পুঁতে দেয়। তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানির সাপ্লাই। এত বড় বীজতলাকে টিকিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে পানি দরকার। তখন তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। স্পেসশিপের জন্য রাখা জ্বালানি থেকেই সে পানি তৈরি করার সিদ্ধান্ত নেয়। এর জন্য প্রথমে সব কেমিক্যালগুলোকে সে রেডি করে ফেলে। তারপর সে বিক্রিয়া ঘটানোর জন্য আগুন জ্বালায়। কিন্তু প্রথমবার তার হিসেবে ভুল থাকায় সেখানে এক তীব্র বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সে কিছুটা আহতও হয়। তবে পরের বার সে ঠিকঠাক হিসেব করে সঠিক অনুপাতে বিক্রিয়া ঘটায়। আর পরদিন সকালে উঠে পানি তৈরি হতে দেখে সে ভীষণ খুশি হয়। এভাবে ৫৪তম দিনে তার রোপণ করা বীজগুলো থেকে প্রথম চারা জন্মায়। একবার চিন্তা করো ঠিক কতটা খুশির ব্যাপার ছিল এটা তার জন্য। তবে সামনে থাকা আরও বড় চ্যালেঞ্জের কথা ভেবে মার্ক বেশ শান্তই থাকে। এদিকে পৃথিবীতে কিন্তু এতদিনে মার্ককে মৃত ঘোষণা করে তার ফিউনারালও হয়ে গিয়েছে। ডিরেক্টর স্যান্ডার্স তাকে ন্যাশনাল হিরো ঘোষণা দিয়ে একটা ইমোশনাল স্পিচও দিয়ে ফেলেছে। এই স্পিচের পর তার সাথে দেখা করতে আসে স্যাটেলাইট ডিরেক্টর ভিনসেন্ট তার কাছে মঙ্গল গ্রহের বেস ক্যাম্পে স্যাটেলাইট দিয়ে নজরদারি করার অনুমতি চায়, কারণ তাদের অনেক সাপ্লাই এখনও মঙ্গলের মাটিতেই রয়ে গেছে। কিন্তু ডিরেক্টর তাতে রাজি হতে চায় না, কারণ একটা ব্যাপার নিয়ে সে ভয় পাচ্ছিল। স্যাটেলাইট থেকে মার্কের ডেড বডি দেখা গেলে মানুষের মনে নেগেটিভ ইমপ্রেশন জাগবে। তাই সে প্রথমে রাজি হতে চায়নি। তবে ভিনসেন্ট তাকে অনেক অনুরোধ করার পর সে রাজি হয়। আর তার এই সিদ্ধান্তের কারণেই পরদিন তারা এক অবাক করা দৃশ্য দেখে। স্যাটেলাইট মনিটরিং টিমের প্রধান পার্ক খেয়াল করে দেখে বেস ক্যাম্পের সোলার প্যানেলগুলোকে কেউ ক্লিন করেছে। এছাড়া ক্যাম্পের বাইরে এমন একটা রোভার রাখা ছিল যা লুইস ভেতরে রেখে এসেছিল। এখান থেকেই তারা বুঝতে পারে মার্ক আসলে মারা যায়নি। সে মঙ্গল গ্রহে জীবিত অবস্থায় থেকে সার্ভাইভ করার চেষ্টা করছে। নাসার হাতে এই খবরটাকে পাবলিকলি রিলিজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ডিরেক্টর স্যান্ডার্স আদেশ দেয় এই খবর যাতে কোনোভাবেই হারমিসের ক্রুদের কাছে না পৌঁছায়, কারণ এতে করে তারা মার্ককে উদ্ধার করার জন্য আবারও ফিরে যেতে চাইবে। পরদিন স্যান্ডার্স এই খবরটাকে পাবলিকলি অ্যানাউন্স করে, আর সে ঘোষণা করে যে তারা মার্ককে উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করবে। এদিকে মার্ক কিন্তু তার ক্যাম্পের ভেতর বেশ ফুরফুরে মেজাজেই ছিল। এতদিনে তার পেটের ইনজুরিগুলোও অনেকটাই সেরে এসেছে। তবে এবার তার মনে ভবিষ্যতের ভাবনা উকি দিতে শুরু করে। যদি সে এই ৪ বছর সার্ভাইভ করে তবে সে অ্যারিস 4 মিশনের সাহায্যে ফিরে যেতে পারবে। কিন্তু সেই স্পেসশিপ ল্যান্ড করবে এখান থেকে ৩২০০ কিলোমিটার দূরে থাকা একটা ইম্প্যাক্ট ক্রেটারে। ফলে উদ্ধার পেতে হলে এই বিশাল রাস্তা তাকে অতিক্রম করতে হবে। কিন্তু তার কাছে থাকা রোভারটি ফুল ব্যাটারি ইউজ করে মাত্র ৩৫ কিলোমিটার যেতে পারে। তাই মার্ক এই রোভারের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য এক্সপেরিমেন্ট শুরু করে। এখান থেকে ৩২০০ কিলোমিটার যাত্রা করতে তার সময় লাগবে প্রায় ৫০ দিন। অর্থাৎ রোভারটির ব্যাটারি লাইফ ৫০ দিনের বেশি হতে হবে। তাছাড়া এই দিনগুলোর জন্য পর্যাপ্ত খাবার সাপ্লাই নিতে স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। এখন মার্ক দেখতে পায় যে হিটিং বন্ধ রাখলে এই রোভারের ব্যাটারি লাইফ দ্বিগুণ বাড়ানো সম্ভব, কিন্তু তাতে সে একটা সময় হাইপোথার্মিয়ায় মারা যাবে, কারণ মঙ্গলে রাতের বেলায় হাড় হিম করা ঠান্ডা পড়ে। তাই সে হিটিং ধরে রাখার জন্য প্লুটোনিয়াম জেনারেটর ব্যবহার করার প্ল্যান করে। এই রেডিও অ্যাক্টিভ জেনারেটর মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক, তাই মিশনের শুরুতেই তারা সেটাকে মাটিতে পুঁতে রেখেছিল।
তবে এখন এই জেনারেটর ব্যবহার করা ছাড়া তার হাতে আর কোনো উপায় নেই। তাই মার্ক মাটি খুঁড়ে সেটাকে বের করে নেয়। তারপর এর সাহায্যে সে রোভারের হিটিং ধরে রাখতে সক্ষম হয়। এদিকে মার্ক তার রোভার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বিষয়টি স্যাটেলাইটে ধরা পড়ে। নাসা হিসাব করে দেখে যে সে প্রতিদিন প্রায় ৭৬ কিলোমিটার পথ যাওয়া আসা করছে, কিন্তু প্রতিবারই সে আবারও বেস ক্যাম্পে ফেরত আসছে। হয়তো রোভারটির ব্যাটারি চার্জ করার জন্যই তাকে ফিরে আসতে হয়। নাসার কর্মকর্তারা তখন তার জন্য সাপ্লাই পাঠানোর জন্য মিটিংয়ে বসে। এই মিটিংয়ে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ব্রুস জানায় মঙ্গল গ্রহে এমন একটা সাপ্লাই শিপ পাঠাতে অন্তত ৯ মাস লাগবে, তবে তার আগে এই শিপ বানাতে ব্যয় হবে আরও ৬ মাস। তখন ডিরেক্টর স্যান্ডার্স নাসার টেকনিক্যাল টিমকে ৩ মাসের মধ্যে কাজ শেষ করতে বলে। এদিকে মার্কের রোপণ করা গাছগুলো এতদিনে যথেষ্ট বড় হয়ে গিয়েছে। মঙ্গল গ্রহে আটকে থাকা ১০৮তম দিনে সে গাছগুলো তুলে আলু সংগ্রহ করে। তার এই গাছে পৃথিবীর মতোই দারুণভাবে ফলন হয়েছিল। সে বড় আলুগুলোকে সাপ্লাইয়ের জন্য রেখে ছোট আলুগুলোকে আবারও বীজ হিসেবে পুঁতে দেয়। অন্যদিকে ভিনসেন্ট আর পার্ক প্রতিদিনই তার গতিবিধির উপর নজর রাখতে থাকে। একদিন ভিনসেন্ট হঠাৎ খেয়াল করে যে মার্ক প্রতিদিন একই পথে কোথায় যেন যাচ্ছে। তখন হঠাৎ সে তার কলিগদের কাছ থেকে একটা ম্যাপ চেয়ে নেয়। এরপর ম্যাপ নিয়ে মার্কের চলার পথ হিসেব করে সে অবাক হয়ে যায়। মার্ক আসলে অনেক বছর আগে মঙ্গলে ল্যান্ড করা পাথফাইন্ডার প্রোবটিকে রিকভার করার চেষ্টা করছে, কারণ এর মাধ্যমে সে হয়তো পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। ব্যাপারটা বুঝতে পেরেই ভিনসেন্ট দ্রুত তাদের জেপিএল ল্যাবরেটরিতে চলে আসে। এই ল্যাবেই সেই প্রোব তৈরি করা হয়েছিল, যা ১৯৯৭ সালে মার্সে ল্যান্ড করে। তবে পরবর্তীতে মিশন শেষে সেটা সেখানেই থেকে যায়। এই প্রোবটির একটা রেপ্লিকা এখনও জেপিএল ল্যাবে রাখা আছে। ঠিক এই অনুমান মতোই মার্ক আসলেই ওই প্রোবটিকেই খুঁজছিল। কয়েকদিনের চেষ্টায় শেষে ফাইনালি সে প্রোবটির অবস্থান লোকেট করে। এরপর সে মাটি খুঁড়ে সেটাকে উপরে তুলে আনে। তারপর সে তার রোভারের সাহায্যে প্রোবটিকে বেস ক্যাম্পের পাশে নিয়ে আসে। এই প্রোবটির ব্যাটারি অনেক আগেই ডাউন হয়ে গিয়েছিল, তাই মার্ক বেস ক্যাম্প থেকে প্রোবটিতে পাওয়ার সাপ্লাই দেয়। আর সেটি চালু হওয়া মাত্রই জেপিএল ল্যাবে কম্পিউটারে সিগন্যাল আসে। আর সেটা দেখেই ভিনসেন্ট আনন্দে লাফিয়ে ওঠে। এই ল্যাব থেকেই সেই প্রোবটিকে কন্ট্রোল করা যেত। এবার ধীরে ধীরে আশেপাশের সব ছবি পরিষ্কারভাবে কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠে, কিন্তু এই প্রোবটিতে কোনো ভয়েস রেকর্ডার ছিল না। তাই মার্ক বেস ক্যাম্প থেকে কাগজ নিয়ে ৩টা ফলক বানিয়ে আনে। এর মধ্যে 2টিতে ইয়েস আর নো লেখা ছিল, আর অন্যটিতে সে লেখে, যদি তোমরা আমাকে দেখতে পাও তাহলে ইয়েসের দিকে ক্যামেরা পয়েন্ট করো। পৃথিবী থেকে এগুলো দেখার পর তারা ইয়েস চিহ্নটির দিকে ক্যামেরা পয়েন্ট করে। আর সেটা দেখে মার্ক আনন্দে চিৎকার করে ওঠে, কারণ ফাইনালি সে পৃথিবীতে যোগাযোগ করতে পেরেছে। কিন্তু এখন তার সামনে বড় চ্যালেঞ্জ হলো সে কিভাবে জটিল কনভারসেশন করবে, কারণ এভাবে শুধুমাত্র ক্যামেরা পয়েন্ট করার মাধ্যমে তেমন কোনো আলাপ করা সম্ভব না। তবে মার্কের মাথায় তখন আবারও এক দারুণ আইডিয়া আসে। সে ক্যাম্পে ফিরে গিয়ে কম্পিউটারে একটা হেক্সাডেসিমেল চার্ট বের করে। তারপর সেই চার্ট অনুসারে অনেকগুলো ফলক তৈরি করে পাথফাইন্ডারের চারদিকে সে পুঁতে দেয়। তাকে এই কাজ করতে দেখে নাসার সায়েন্টিস্টরাও তার উদ্দেশ্য বুঝতে পারে। তখন তারা পাথফাইন্ডারের রেপ্লিকাটির চারিদিকে একই ধরনের ফলক ব্যবহার করে। আর ফাইনালি এই জটিল সিস্টেমের সাহায্যে কমপ্লেক্স মেসেজ পাঠানো সম্ভব হয়। এবার যেহেতু তারা ভালোভাবে কথা বলতে পারছিল, তাই নাসার তরফ থেকে মার্ককে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। এই ইনস্ট্রাকশনগুলোর সাহায্যে সে রোভারের কম্পিউটারটিকে হ্যাক করে। আর অবশেষে সে রোভার থেকে সরাসরি টেক্সট মেসেজে কথা বলতে সক্ষম হয়। ভিনসেন্ট মার্ককে জানায় তারা তার জন্য একটা সাপ্লাই শিপ পাঠানোর বন্দোবস্ত করেছে। এই কথা শুনেই মার্ক ভীষণ খুশি হয়ে যায়। পরক্ষণেই সে জানতে চায় যে তার টিমের সবাই কেমন আছে, আর তারা তার বেঁচে থাকার খবর শুনে কেমন ফিল করছে। এই মেসেজ পড়েই নাসার সব ডিরেক্টররা নিশ্চুপ হয়ে যায়, কারণ তারা তো এখনও মার্কের সঙ্গীদের কিছুই জানায়নি। ভিনসেন্ট তখন তার কাছে সত্যিটা স্বীকার করে নেয়, আর মার্ক তাতে ভীষণ হতাশ হয়ে বেশ কিছু গালিও দিয়ে ফেলে। মজার ব্যাপার হলো তাদের এই মেসেজিং পুরো পৃথিবীবাসী লাইভ দেখছিল, ফলে প্রেসিডেন্ট পর্যন্ত এই ব্যাপারে হস্তক্ষেপ করে যত দ্রুত সম্ভব সব সামাল দিতে বলে। এরপর বাধ্য হয়ে ডেপুটি ডিরেক্টর মিচ মার্কের সঙ্গীদের একটা
ভিডিও মেসেজ পাঠায়। সেখান থেকে তারা জানতে পারে যে মার্ক এখনো বেঁচে আছে। ততদিনে তারা পৃথিবীর দিকে অনেকটাই এগিয়ে এসেছিল। কমান্ডার লুইস এই খবর শুনে ভীষণ ভেঙে পড়ে, কারণ সে মনে করতে থাকে যে তার ভুলেই তারা মার্ককে মঙ্গলে ফেলে এসেছে। অন্যদিকে মার্ক এখন নিয়মিত নাসার সাথে কন্ট্যাক্ট রাখছে। নাসার তরফ থেকে তাকে প্রতিটি কাজের ইনস্ট্রাকশন দেওয়া হয়, তবে সব কিছু সে খুব ভালোভাবে নিলেও তাকে ফসল পরিচর্যার সম্পর্কে জ্ঞান দিলেই সে ক্ষেপে যায়, কারণ তার মতে সে এই পৃথিবীর শ্রেষ্ঠ বোটানিস্ট, যে কিনা মঙ্গল গ্রহে পর্যন্ত চাষ করে দেখিয়েছে। বড় বড় ভার্সিটির বোটানিস্টরাও তার ফসলগুলোকে খুবই হেলদি বলে স্বীকার করে। এই ফসলগুলোর সাহায্যে সে প্রায় 900 দিন চালিয়ে নিতে পারবে। এদিকে ডিরেক্টর সান্ডার্স সবাইকে আদেশ দেয় যাতে তারা দ্রুত সাপ্লাই শিপটা নির্মাণ করে। তবে এর মধ্যে একদিন ঘটে যায় একটা ট্র্যাজেডি। প্রতিদিনকার মতো বাইরে ট্রাভেল করা শেষে মার্ক ক্যাম্পের ভেতর ফিরে আসে, কিন্তু দরজা খুলতেই হঠাৎ এক তীব্র বিস্ফোরণ হয়। ক্যাম্পের ভেতর আর বাইরের এয়ার প্রেসারের গোলমালের কারণেই এই বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পের একাংশ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, আর মার্কও একপাশে ছিটকে গিয়ে আহত হয়ে পড়ে। তার স্যুটের হেলমেটে ক্র্যাক দেখা দিলে অক্সিজেন লেভেল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, তবে সে কোনোভাবে ট্যাপ দিয়ে সেটাকে সিল করতে সক্ষম হয়। এরপর ভেতরে এসে সে যা দেখে তাতে তার মন পুরোপুরি ভেঙে যায়। এতদিন ধরে অনেক কষ্টে সাজানো তার বাগানটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। তাই প্রচণ্ড হতাশায় সে রোভারে গিয়ে নাসাকে এই খবর জানায়। তখন নাসার হাতে তার জন্য সাপ্লাই শিপ পাঠানোর টাইম আরও শর্ট হয়ে আসে। তাই ডিরেক্টর স্যান্ডার্স মাত্র 47 দিনের মধ্যে কাজ শেষ করার আদেশ দেয়। অন্যদিকে নাসার সাহায্যে মার্ক স্পেসশিপে থাকা তার সঙ্গীদের সাথে কথা বলে। তারা প্রত্যেকেই তার সাথে সরাসরি কথা বলতে পেরে ভীষণ খুশি হয়। এরপর মার্ক ক্যাম্পে ফিরে এসে খোলা অংশটাকে সিল করে নেয়। বিস্ফোরণের ধাক্কায় ক্যাম্পের একটা অংশ উড়ে গিয়েছিল। মার্ক সেখানে ট্যাপ আর প্লাস্টিকের সাহায্যে একটা এয়ার পকেট তৈরি করে, ফলে সে আবারও স্যুট ছাড়াই নিরাপদে ক্যাম্পে অবস্থান করতে পারে। কিন্তু তার বাগানের মাটি থেকে শুরু করে সবকিছুই তাকে বাইরে ফেলে দিতে হয়। তবে ইতিমধ্যে সে যে আলুগুলো সংগ্রহ করেছিল সেগুলো বেশ তাজাই ছিল, তাই সে আলুগুলোকে ভালোভাবে সংরক্ষণ করে রাখে। আর এখন থেকে সে আরেকটু হিসেব করেই খেতে থাকে। অন্যদিকে নাসা কিন্তু ততদিনে তাদের সাপ্লাই শিপটি বানিয়ে ফেলেছিল। তারা সেই শিপটিকে একটা রকেটে অ্যাডজাস্ট করে লঞ্চ করার জন্য রেডি হয়। এদিকে এই সময়টায় নাসার অ্যাস্ট্রোডাইনামিক সায়েন্টিস্ট রিচ পার্নেলকে গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলা হয়। তার বস মাইক এসে সাপ্লাই শিপের গতিপথ সম্পর্কে তার কাছে ইনফরমেশন চায়। তবে সেই ইনফরমেশন দিতে গিয়ে রিচের মাথায় হঠাৎ এক আইডিয়া আসে। সে তৎক্ষণাৎ কফি নিয়ে তার আইডিয়াটিকে মাথায় সাজাতে থাকে। এরপর সে মাইকের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। এদিকে পরদিন নাসা সেই সাপ্লাই শিপটিকে লঞ্চ করার প্রসেস শুরু করে। প্রথমে রকেটটি বেশ স্ট্যাবলভাবেই টেক অফ করায় সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠে, কিন্তু কিছুটা উপরে ওঠার পরেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ যেন মরার উপর খাড়ার ঘা। পরে তারা জানতে পারে যে সাপ্লাই শিপে রাখা খাবারগুলোর অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকায় এই বিপত্তি ঘটেছে। আসলে তাড়াহুড়ো করে কোনো টেস্ট না করায় এই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে এসবের মধ্যেই রিচ মাইকের কাছ থেকে নাসার সুপার কম্পিউটারটিকে ব্যবহার করার অনুমতি চায়। তাকে সেই পারমিশন দেয়া হলে সে পুরোদমে সব ক্যালকুলেশন সম্পূর্ণ করতে থাকে। এদিকে নাসার রকেট ক্র্যাশ করার খবর চারদিকে ছড়িয়ে পড়লে তা চায়নায়ও পৌঁছায়। আসলে মার্কের মঙ্গল গ্রহে থেকে যাওয়ার খবরটি এখন পুরো পৃথিবীতেই একটা হট টপিক। নাসার সেই রকেট ক্র্যাশ করার পর তার পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়ে। কিন্তু এই সময় চায়নার ন্যাশনাল স্পেস এজেন্সির ডিরেক্টররা মহানুভবতার পরিচয় দেয়। তারা মার্ককে ফিরিয়ে আনতে নাসাকে নিজেদের তায়াং বুস্টার অফার করার সিদ্ধান্ত নেয়। এতদিন ধরে এই অ্যাডভান্স বুস্টারটিকে তারা গোপন রেখেছিল, তবে মানবজাতির খাতিরে তারা নাসার সাথে এই অফার নিয়ে যোগাযোগ করে, আর তাদের এই অফার ডিরেক্টর স্যান্ডার্স সাদরে গ্রহণ করে নেয়। এদিকে রিচ নাসার সুপার কম্পিউটারের সব ক্যালকুলেশন শেষ করে মাইককে তার রেজাল্ট জানায়। এরপর মাইক তাকে নিয়ে নাসার ডিরেক্টরদের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে। মিটিংয়ে রিচ জানায় মঙ্গলে একটা সাপ্লাই শিপ পাঠানোর চাইতে হারমিস শিপটিকে ব্যবহার করা আরও সহজ হবে। যদি এই শিপটিকে পৃথিবীর অরবিটে দ্রুত ফিরিয়ে আনা যায় তবে তারা তায়াং বুস্টার দিয়ে সেটিকে ফেরত পাঠাতে পারবে। আর এই
সময় পৃথিবীর গ্র্যাভিটি ব্যবহার করে অনেক দ্রুত শিপটিকে মঙ্গলের দিকে পাঠানো যাবে। এতে করে সাপ্লাই শিপ পাঠাতে যে সময় খরচ হতো তার অর্ধেক সময়ে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু মাত্র একজনের জন্য হারমিসে থাকা বাকি 5 ক্রুর জীবন বিপন্ন করাটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই ডিরেক্টর স্যান্ডার্স সাপ্লাই শিপ পাঠানোর অপশনটাকেই বেছে নেয়। কিন্তু ডেপুটি ডিরেক্টর মিচের এই ডিসিশন একেবারেই পছন্দ হয় না। সে সরাসরি সবার সামনে স্যান্ডার্সকে কাপুরুষ বলে বেরিয়ে যায়। এদিকে নাসা হঠাৎ খেয়াল করে যে মার্ক প্রতিদিন খুব শর্ট ডিস্টেন্স ট্রাভেল করে কিছু একটা কালেক্ট করছে। তখন তার অ্যাক্টিভিটি দেখে তারা বুঝতে পারে যে সে আসলে মিশন পূর্ণ করার চেষ্টা চালাচ্ছে, কারণ সেই ঝড়ের জন্য মিশনের মাঝপথেই সবাই মঙ্গল ছেড়ে গিয়েছিল। আর মার্ক এখন সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মিশনটাকে শেষ করছে। এদিকে পৃথিবীর দিকে অনেকটাই এগিয়ে আসা হারমিসের কম্পিউটারে একটা মেইল আসে। যখন তারা সেই মেইলটা ওপেন করে তখনই তাদের সামনে ভেসে ওঠে রিচ পার্নেলের পুরো প্ল্যান। অর্থাৎ কেউ একজন তাদেরকে গোপনে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছে। হারমিসের ক্রুরা তখন এক দোটানায় পড়ে যায়। যদি তারা নাসার ডিসিশনের বিরুদ্ধে গিয়ে মার্ককে ফিরিয়ে আনতে যায় তবে আরও 900 দিন স্পেসে থাকতে হবে। আর যদি এর মধ্যে কোনো ভুল তারা করে ফেলে তবে সবাই মারা পড়বে। ঠিক এই কারণে নাসা এই প্ল্যানটার বিপক্ষে ছিল। কিন্তু হারমিসের সবাই নিজেদের বন্ধুকে বাঁচাতে এই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্রত্যেকে মার্ককে ফিরিয়ে আনার পক্ষেই ভোট দেয়। এরপর তারা হারমিসের সিস্টেম কম্পিউটারটিকে রিবুট করে। এর ফলে নাসা চাইলেও জোর করে মিশন কন্ট্রোল থেকে তাদের গতিপথ বদলাতে পারবে না। আর তারা রিচ পার্নেলের সেই প্ল্যান মোতাবেক আর্থ গ্র্যাভিটির সাহায্যে আবারও মার্সে রওনা দেয়। এদিকে নাসা তখন এই ব্যাপারটা জানতে পেরে তখন তারা পড়ে যায় এক মহাবিপদে। ইমেজ ধরে রাখতে তখন ডিরেক্টর স্যান্ডার্স তখন মিচকে একটা ঘোষণা দিতে বলে। এই ঘোষণায় বলা হবে যে নাসাই হারমিসকে আবারও মার্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানে সে কিন্তু বুঝে গিয়েছিল যে মিচই এই মেইলটা হারমিসে পাঠিয়েছে। তাই সে তাকে এই সব কিছু শেষে যদি কোনো অঘটন ঘটে তবে রিজাইন করার অর্ডার দেয়। এদিকে হারমিস থেকে সবাই মার্ককে মেইল করে জানায় যে তারা তাকে নিতে আসছে, তবে এর জন্য তাকে সেই ক্রেটারে যেতে হবে যেখানে অ্যারিস 4 মিশনের জন্য একটা ম্যাপ রাখা আছে। এই ম্যাপ হলো এমন একটা রকেট যার সাহায্যে মঙ্গলের অরবিটে পৌঁছানো যায়। হারমিস যখন সেই অরবিটে থাকবে তখন মার্ক ম্যাপের সাহায্যে তাদের সাথে জয়েন করবে। তো এই প্ল্যান বাস্তবায়নের জন্য তাকে একটা লং জার্নি করতে হবে। আর এর জন্য সে নাসার সায়েন্টিস্টদের পরামর্শ অনুসারে রোভারটিকে মডিফাই করা শুরু করে। অন্যদিকে নাসার সব কর্মকর্তারা চাইনিজ স্পেস এজেন্সির কর্মকর্তাদের সাথে দেখা করে। এরপর তারা সবাই মিলে একসাথে তায়াং বুস্টারটিকে লঞ্চ করার প্রস্তুতি নেয়। অবশেষে সব রেডি করার পর তারা সফলভাবে বুস্টারটিকে লঞ্চ করে। হারমিস স্পেসশিপটি পৃথিবীর কাছাকাছি আসার পর বুস্টারটি মহাকাশেই তার সাথে সংযুক্ত হয়। এরপর পৃথিবীর গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে তারা দ্রুত গতিতে আবারও মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। এদিকে মার্ক তার রোভারটিকেও পুরোপুরি মডিফাই করে ফেলে। এরপর সে রোভারটিতে সব সাপ্লাই লোড করে গন্তব্যস্থলের দিকে রওনা হয়। প্রতিদিন সে অনেকটা দূরত্ব অতিক্রম করার পর সোলার প্যানেল বিছিয়ে ব্যাটারি চার্জ করতে থাকে। এভাবে মার্ক ধীরে ধীরে অ্যারিস 4 এর ল্যান্ডিং সাইটের দিকে এগোতে থাকে। এদিকে পৃথিবীতে বসে নাসার সায়েন্টিস্টরা নতুন এক সমস্যার সম্মুখীন হয়। তারা হিসেব করে দেখে যে হারমিস মঙ্গল গ্রহের অরবিটে ঢুকতে পারবে না, কারণ যদি এই স্পেসশিপ অরবিটে ঢোকে তবে মঙ্গলের গ্র্যাভিটি থেকে বেরিয়ে আসতে অনেক বেশি জ্বালানি খরচ হবে। তাই কোনোভাবে মার্ককে মঙ্গলের অরবিটেরও অনেক উপরে উঠে আসতে হবে। কিন্তু সেই ম্যাভ রকেটটি আবার এতটা উপরে উঠতে পারবে না। তাই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ব্রুস জানায় এই রকেটস থেকে অনেক পার্টস খুলে সেটিকে হালকা করতে হবে। আর প্রায় 5000 কেজির মতো হালকা করলে রকেটটি এতটা উপরে উঠতে পারবে। কিন্তু এত পার্টস ফেলে দিলে রকেট চলবে কি করে? তখন ব্রুস বলে এই রকেটটিকে হারমিস থেকেই কন্ট্রোল করবে মার্কের বন্ধু মার্টিনেজ। এছাড়া ম্যাভের ফ্রন্ট পার্টটি পুরোপুরি খুলে তাতে কাপড় লাগাতে হবে। এক কথায় এই প্ল্যানটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং রিস্কি, কিন্তু এছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। সমস্ত প্ল্যান শোনার পর তাতে রাজি হয়ে যায়। ততদিনে সে তার জার্নি শেষ করে ওই ক্রেটারের কাছে পৌঁছে গিয়েছিল। এবার সে ম্যাভ রকেটটিতে উঠে তার পার্টসগুলো খুলতে শুরু করে। এভাবে অনেকগুলো পার্টস আলাদা করার পর রকেটটি অনেকটাই লাইট ওয়েট হয়। এরপর সে প্ল্যান মোতাবেক রকেটের ফ্রন্ট পার্ট খুলে তাতে কাপড় লাগিয়ে নেয়।
রোভারে ফিরে গিয়ে লঞ্চের জন্য রেডি হয়। এতদিন ধরে খুবই অল্প খাবার খেয়ে তার শরীর অনেকটাই শুকিয়ে গিয়েছিল। এছাড়া তার মাথা আর মুখ চুলদাড়িতে ভর্তি হয়েছিল, তাই লঞ্চের আগে সে তার চুলদাড়ি কেটে নেয়। এরপর ধীরে ধীরে সে ম্যাভ রকেটটিতে উঠে বসে। হার্মিসও তখন মঙ্গলের খুব কাছাকাছি চলে এসেছিল। কমান্ডার লুইস সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়। তাদের মধ্যে দুজনকে স্পেসশিপের দরজায় রাখা হয় যাতে তারা মার্ককে ক্যাচ করতে পারে। রকেট কন্ট্রোল করার সব দায়িত্ব দেওয়া হয় মার্কের বন্ধু মার্টিনেজের হাতে। আর অবশেষে 561 দিন পর সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তটি আসে। মার্কের এই রেস্কিউ মিশনটি পুরো পৃথিবীতেই লাইভ সম্প্রচার করা হচ্ছিল। সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার জন্য। অবশেষে মার্ক ম্যাভ রকেটে ওঠার পর মার্টিনেজ রকেটটিকে লঞ্চ করে, আর সেই লঞ্চটাও কোনো বাধা বিপত্তি ছাড়াই সাকসেসফুল হয়। তবে প্রচণ্ড গতিতে রকেট উপরের দিকে ওঠার কারণে সব কাপড়গুলো ছিঁড়ে যায়, আর এত বেশি ফোর্স অনুভব করায় মার্কও তার জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু এত দ্রুত গতিতে ওঠার সত্ত্বেও মার্ক হার্মিস থেকে অনেকটাই দূরে ছিল। মেইন শিপ থেকে বুস্টার আলাদা হওয়ার পর গতি কিছুটা বাড়ে, কিন্তু তবুও হার্মিসের সবাই হিসাব করে দেখে যে তারা মার্কের শিপ থেকে প্রায় 68 কিলোমিটার দূরে। তখন লুইস হার্মিসের জেট থাস্টারগুলো ফায়ার করার সিদ্ধান্ত নেয়। এর ফলে তারা নিজেরাই মার্কের দিকে এগিয়ে যাবে, কিন্তু তাতে প্রচুর জ্বালানি খরচ হবে। তবে মার্ককে বাঁচানোর জন্য তারা এই ঝুঁকি নেয়। থ্রাস্ট ফায়ার করার পর হার্মিস তার দিকে অনেকটাই এগিয়ে যায়, কিন্তু এরপর তাদের সামনে আরেকটা সমস্যা হাজির হয়। মার্কের গতি এতটাই বেশি ছিল যে তাকে ক্যাচ করা বেশ কঠিন হবে। তখন হার্মিসের ক্রুরা এই সমস্যার সলিউশন নিয়ে ভাবতে থাকে। এদিকে এতক্ষণ পর মার্কেরও জ্ঞান ফিরে আসে। সে কথা বলে ওঠার পর পুরো পৃথিবী আনন্দে উল্লাস করে ওঠে, কিন্তু প্রচণ্ড ফোর্সে তার বুকের হাড় পর্যন্ত ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। তবে হার্মিসের ক্রুরা আবারও হিসাব করে দেখে যে থ্রাস্ট ফায়ার করার পরেও তারা অনেকটাই দূরে থেকে যাবে। তখন মার্ক তাদেরকে বলে সে চাইলে তার স্যুটের গ্লাভসে ছিদ্র করে একটা থ্রাস্ট সিস্টেম বানাতে পারবে। যখন সেই ছিদ্র থেকে বাতাস বেরোবে তখন সেই থ্রাস্টই তাকে আরো কাছে নিয়ে আসবে। কিন্তু কমান্ডার লুইস তাকে এই ভয়ঙ্কর ঝুঁকি নিতে না করে দেয়। কিন্তু একটু পরেই সে নিজেই এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। মার্কের এই আইডিয়া থেকে তার মাথায়ও একটা বুদ্ধি আসে। সে হার্মিজের একটা অংশের এয়ারলক সিস্টেমকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই অংশ থেকে যখন জোরে বাতাস বেরিয়ে যাবে তখন তার ধাক্কায় হার্মিস আরো সামনে এগিয়ে যেতে পারবে। অনেকটা বেলুন থেকে বাতাস বেরিয়ে গেলে বেলুন সামনে এগিয়ে যাওয়ার মতোই। সে দ্রুত তাদের কেমিস্ট ভোগালকে ডেকে একটা বোম বানাতে বলে, আর ভোগালও কমান্ডারের আদেশে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে একটা বোমা বানিয়ে নেয়। তারপর সেই বোমাটিকে এয়ারলক সিস্টেমের দরজায় লাগিয়ে আসে। 15 সেকেন্ড পরেই টাইম শেষ হলে সেই বোমাটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। তাতে এয়ারলক সিস্টেমের ওই অংশটির দরজা উড়ে গিয়ে তীব্র বেগে বাতাস বেরিয়ে যায়, আর এই বাতাসের ফিরতি ধাক্কা তাদের শিপকে মার্কের আরও কাছে নিয়ে আসে। কিন্তু তখনও তারা প্রায় 30 মিটারেরও বেশি দূরত্বে ছিল। এবার লুইস তার গায়ে একটা হুক বেঁধে বিশেষ চেয়ার নিয়ে মার্ককে পিক আপ করতে বেরিয়ে পড়ে। তার এই ডিসিশন এতটাই ভয়ানক ছিল যে একটু এদিক ওদিক হলেই সে সোজাসুজি স্পেসে হারিয়ে যাবে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করেই স্পেসশিপের গায়ে ভালোভাবে হুক বেঁধে সে বেরিয়ে পড়ে। এই ভয়ঙ্কর ডিসিশনগুলো কিন্তু তারা পৃথিবীবাসীকে জানায়নি। লুইসের আদেশে পুরোটা সময় কমিউনিকেশন সিস্টেম বন্ধ রাখা হয়, কারণ নাসা তাদেরকে কখনোই এই রিস্কি কাজগুলো করতে দেবে না। লুইস তার ইকুইপমেন্টের সাহায্যে শিপের বাইরে অনেকটা দূরে এসে ঝুলতে থাকে, কিন্তু তখনও মার্ক তার থেকে অনেকটাই দূরে ছিল। এবার সে তার প্ল্যান অনুসারে স্পেস স্যুটটিকে ছিদ্র করে ফেলে, ফলে ভেতরে থাকা বাতাসকে সে থ্রাস্টের মতো কন্ট্রোল করে। এভাবে অনেকটা আয়রন ম্যানের মতোই সে হাতের থ্রাস্ট দিয়ে কিছুদূর এগিয়ে যায়। অবশেষে কমান্ডার লুইসও তাকে টাচ করতে সক্ষম হয়, কিন্তু পরক্ষণেই তাদের হাত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মার্ক আরেকটুর জন্য স্পেসে হারিয়ে যাচ্ছিল, তবে সে কোনোভাবে দড়িটি ধরে ঝুলতে থাকে। তখন অপর পাশ থেকে লুইস দড়িটিকে ঘুরিয়ে তাদের শরীরে পেঁচাতে শুরু করে। ফাইনালি এভাবে লুইস তাকে ঠিকঠাকভাবে ধরতে সক্ষম হয়। এরপর ক্রুরা দড়ি টেনে তাদের দুজনকেই হার্মিসের ভেতর নিয়ে আসে। অবশেষে তারা কমিউনিকেশন চালু করে জানায় যে মার্ককে তারা রেস্কিউ করতে সক্ষম হয়েছে,
আর এই খবর শোনা মাত্রই পুরো পৃথিবীবাসী আনন্দে ফেটে পড়ে। এতদিনের অপেক্ষার প্রহর শেষে সবাই মার্কের জন্য খুবই খুশি ছিল। হারমিসে থাকা তার সঙ্গীরাও তাকে পেয়ে খুশিতে সেলিব্রেট করতে থাকে। ফাইনালি আরও অনেক দিনের জার্নি শেষে তারা পৃথিবীতে ফিরে আসে। এরপর মার্ক হয়ে ওঠে নাসার অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেটের প্রোগ্রামের একজন ইনস্ট্রাক্টর। সেখানে সে সবাইকে শেখাতে থাকে যে কিভাবে স্পেসে সার্ভাইভ করতে হয়, কারণ তার চাইতে ভালো এটা আর কেউই জানে না। তাই মার্ক হয়ে ওঠে নাসার বিখ্যাত একজন ইনস্ট্রাক্টর। অন্যদিকে বাকি অ্যাস্ট্রোনটরাও তাদের মিশন শেষে হ্যাপি লাইফ লিড করতে থাকে। এর কয়েক বছর পর নাসার তরফ থেকে লঞ্চ করা হয় নেক্সট মার্স মিশন অ্যারিস 5। এই মিশনে একজন চাইনিজ অ্যাস্ট্রোনটকেও পাঠায় তারা, কারণ মার্ককে ফিরিয়ে আনতে চাইনিজ স্পেস এজেন্সির অনেক বড় অবদান ছিল। ফাইনালি মুভির শেষ সিনে আমরা অ্যারিস 5-এর সফল লঞ্চ দেখতে পাই। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি কেন করছো, সাবস্ক্রাইবটা করেই ফেলো। আর হ্যাঁ, পরবর্তীতে তোমরা কি টাইপের মুভি দেখতে চাও তা আমাকে অবশ্যই জানাও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।